ঘড়িতে সময় দুপুর 12:30। তাই আজকের শুরুটা আর সুপ্রভাতে নয়, শুভ দুপুরবেলা দিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ একটা গেট টুগেদার আছে, তাই সেখানে যাব বলেই শ্রীহান আর আমি একটু রেডি হয়ে গেছি। শ্রীহানের বাবা অনেকক্ষণ আগেই চলে গেছে, আর যেহেতু এখান থেকে হেঁটে যেতে খুব বেশি সময় লাগে না, তাই ওর বাবাকে আজ আর নিতে আসতে বলিনি। আর প্রত্যেক বছরই কিন্তু এটা হয়ে থাকে, যেহেতু এটা একটা ইয়ারলি গেট টুগেদার, তাই প্রায় সব জায়গাতেই এটা কিন্তু প্রত্যেক বছরই সেলিব্রেট করা হয়। আর এই বছরের এই জায়গাটা পুরোটাই যেহেতু আমাদের কাছে নতুন, তাই এবারের এক্সাইটমেন্টটা কিন্তু অন্যান্য বারের থেকে একটু বেশি। যেহেতু নতুন জায়গা, তাই জানি না কিরকম কি ব্যবস্থা এখানে হবে। চলুন গিয়ে বরং জায়গাটাতে পৌঁছাই, তারপর না হয় আপনাদেরকে পুরোটা একবার ঘুরিয়ে দেখাবো। পৌঁছে গেছি আমরা যেখানে প্রোগ্রামটা আজকে হবে। ভীষণ রোদ উঠেছে আজকে, কাল রাতে বৃষ্টি হয়েছিল, সকালবেলা আজকে প্রচুর রোদ দিয়েছে। এতটা দূর হেঁটে এলাম তো, তারপর সাথে এই চ্যাং মাছটাও আছে। হাঁপিয়ে গেছি, এখন গিয়ে একটু বসবো, বসে জল খাবো, তারপরে শান্তি। চলুন যাই, চলো। রাইনো, চলো চলো চলো। ওই লম্বা গাছগুলোর ভেতরে দেখুন কালো মতো ওই যে রাইনোর মূর্তিটা করা রয়েছে। শ্রীহান ওটাকে দেখে আবার খানিকক্ষণ দাঁড়িয়ে পড়েছে। ও ভেবেছে ওটা বোধহয় সত্যিরই রাইনো, ওই জন্য ওখানে দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ ওটাকে দেখলো। তারপর যেই বুঝতে পেরেছে যে না, হে তো আর সত্যির নয়, তখন ওখান থেকে নড়তে রাজি হয়েছে। এই দেখুন, ঢুকে পড়েছি আমরা সেই জায়গাটিতে যেখানে আজ সকলের জন্য লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। আসতে না আসতেই অমনি বসেও পড়েছি, আর দিয়ে দিয়েছে প্লেট, তার সাথে বাটি আর গ্লাস। শ্রীহানের জন্য আলাদা প্লেট দিচ্ছিল, তবে আমি আর নিলাম না, আমার সাথে ওকে আজকে খাইয়ে দেব। এই দেখুন, আজকের মেনু কিন্তু আমাদের পাতে চলেও এসছে। এখানে রয়েছে চিকেন কারি, তার সাথে পাশে রয়েছে একটা মিক্স ভেজ, আর এপাশটাতে রয়েছে স্যালাড, সাথে রয়েছে ভাত, আর রয়েছে এদিকে পুরি। এর সাথে কিন্তু ডালও রয়েছে। আর যারা আর কি ভেজ খায় তাদের জন্য তো পনির ছিলই, আর ওই যে সবার পাতে একটা করে বাটি দিয়েছিল, সেটাতে কিন্তু লাস্টে ক্ষীর দেওয়া হয়েছিল। তো এই ছিল আজকের মেনু, আর খাবার দাবারও কিন্তু ভীষণ ভালো ছিল। আর আজকের খাওয়া দাওয়ার শেষে এই জায়গাটিতে দাঁড়িয়ে কিন্তু অনেক মানুষের সাথে পরিচয় হলো। আর যেহেতু আমরা এখানে নতুন এসছি, এমনিতেই বাইরেটাতে থাকি, কোয়ার্টারে থাকলে কি হয়, দু একটা মানুষের সাথে আশেপাশে চেনা জানা হয়ে যায়। কিন্তু এই বাইরেটাতে থাকার কারণে কি হয়, বাইরের মানুষজন ছাড়া না নিজেদের ইউনিটের মানুষজনগুলোকে একদমই কাছে পাওয়া যায় না। এই সমস্ত প্রোগ্রামগুলো যখন হয়, বা মন্দিরে ধরুন কোনো পুজো পার্বণ হলো, সেই সমস্ত দিনেই গিয়ে কিন্তু দু একটা মানুষজনের সাথে পরিচয় হয়। ঘরে ফিরেছি, আর সাথে সাথে দেখুন আকাশটা একেবারে মেঘে ছেয়ে গেছে। সেই কারণে আরও হুড়মুড় করে ঘরে ফিরে এলাম। জামা কাপড়ও বাইরে মেলা ছিল, এসে পরে সেগুলোকে তুলতে না পারলে ভিজে না জানি আবার কতদিন লাগবে সেগুলোকে শুকোতে। ওদিক থেকে আসার সময় তো ওই সবজির দোকানগুলো পড়ে, ওই সিঁড়িটা দিয়ে আমরা যাই, ওই জন্য কয়েকটা জিনিসের দরকার ছিল। আসার সময় ওই জন্য এগুলো নিয়ে চলে এলাম একবারে, নয়তো আবার বিকেলে যাওয়া একটা হেডেক। শ্রীহানকর বাবার সাথে পাঠিয়ে দিয়েছিলাম গাড়িতে, আর আমি একা একা হেঁটে আসছিলাম, ওই জন্য এগুলো একবারে নিয়ে চলে এসেছি। গরমটা এখন হালকা হালকা পড়া শুরু করেছে, তো দেখুন ঝিঙে পেলাম। ঝিঙেটা দেখে না আর থাকতে পারলাম না, এত সুন্দর দেখতে লাগছে, ওই জন্য ঝিঙেটা সাথে করে নিয়ে চলে এসেছি। আর এখানে সমস্ত সবজি অল্প অল্প করে নিয়েছি, 250 মতো গাজর, সিমগুলোও দেখুন বেশ পাতলা পাতলা বড় বড়, ভালো লাগছে। 250 করেই নিলাম সব সবজিপাতিগুলো, কাছেই যখন আছে এক গাদা নিয়ে এসে তো ঘরে শুকিয়েও যায়, ওই জন্য আর বেশি করে নিয়ে আসিনি, যে নিয়ে এসে তো ঘরে শুকিয়েই যাবে। আর এইদিকে পটল পেয়েছি, পটলগুলো আগের দিন নিয়ে এসেছিলাম, বেশ বড় বড় ছিল, কিন্তু আজকে শেষই হয়ে গেছিলো বলতে গেলে। তো ঘরে যেহেতু 3টে মতো পটল আছে মাত্র, তো ওটা দিয়ে আর কী বা রান্না করব, ওই জন্য যে কটা বাছা কুছা ছিল একটুখানি ভালো দেখে পাওয়া যায় সেইগুলো আমি বেছে নিয়ে এসেছি। আর ছেলের জন্য অল্প করে আঙ্গুর নিয়ে নিলাম, এটা ছেলেই খায়, ফল টল খুব একটা খেতে আমাদের ভালো লাগে না। আর আজকে জানেন তো একটা মূল্যবান জিনিস নিয়ে এসেছি, এর যে কী মূল্য, আর খেতেও ভারী স্বাদ, সেটি হচ্ছে এই দেখুন পোস্ত। ছুটি থেকে আসার সময় প্রত্যেকবার নিয়ে আসি, তো এইবার না নিয়ে আসতে আর একদমই মনে নেই। আর বিশেষ করে মানে এবার তো গিয়ে কোথাও বেরোতেই পারলাম না, শরীর খারাপ একের পর এক একজনের লেগেই রয়েছে, ওই জন্য এখান থেকে একটা পোস্তর প্যাকেট নিলাম। বিশেষ করে আজ আরও নিয়েছি এই ঝিঙেটা দেখে না আর থাকতে পারলাম না, নিয়ে নিলাম। আর ঝিঙেটা যখন নিয়েই ফেলেছি, পোস্ত তো ঘরে ছিল না,
তো ওই জন্য ঝিঙেটা আর পোস্তটা এনে রাখলাম, একদিন ঝিঙে আলু পোস্ত করে খাবো। আর তার সাথে এই যে দুধের প্যাকেট একটা নিয়েছি। আর দেখলাম দোকানটাতে না, সবজির দোকানটাতে বেশ ছোট ছোট সাইজে তরমুজও ছিল। তো তরমুজটা 40 টাকা করে কেজি নিয়েছে। একটা ছোট্ট দেখেই তরমুজ নিয়ে এলাম, বছরের প্রথম ফল, একটা নিয়ে এসে খাই দেখি। আমি তো বেশি বড় আনতে পারবো না, নিয়ে আসতে কষ্ট, ওই জন্য ওই ছোটো সাইজটাই নিয়ে এলাম, সবাই মিলে কেটে খাবো পরে। আর একটুখানি ওই হলুদ সর্ষে যেটা হয় সেটা অল্প করে নিয়ে নিয়েছি। আর একটু সার্ফ দরকার ছিল, দুটোর জন্য সার্ফের প্যাকেট নিয়ে নিলাম। বেশ, এই হচ্ছে আমি মার্কেটিং করে নিয়ে এসেছি আসার পথে। আর এখান থেকে এলাচটা দেখেছেন, এটা 10 টাকার এলাইচের প্যাকেট, ছোট্ট মতো। অন্য মুদি দোকানে গেলে এটা বেশ প্যাকেট পাওয়া যায় 10 টাকা করে, ওটা বেশ বড় বড় থাকে। তো আজ আর যেতে পারলাম না, এমনিই আস্তে আস্তে কষ্ট হয়ে যায়, তারপর এত জিনিসপত্র ছিল, ওই জন্য ওই দোকানেই যা পেয়েছি নিয়ে নিয়েছি। চলুন এগুলোকে আবার একা করে প্যাকেটে ভরা শুরু করি। বাইরে রেখে দিলে না ছেলেটা সমস্ত সবজিগুলোকে ঘাঁটবে, আর মাঝখান থেকে এগুলো সব ভেঙে ভেঙে গোটা ঘর ছড়াবে। ওই জন্য প্যাকেটে করে ভরে ফ্রিজের মধ্যেই ঢুকিয়ে রাখতে হবে, কিছু করার নেই। এখন সন্ধে 7:30, চলে এসেছি রান্নাঘরে রাতের খাবার বানাতে। শ্রীহানের বাবার আজ ইচ্ছে হয়েছে কারি পাকোড়া খাবে, আর এর সাথে ধরুন যে কোনো একটা রাইস, বিশেষ করে এর সাথে কিন্তু জিরা রাইসটাই ভালো লাগে খেতে। তো পাকোড়াগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিলাম, একদম লাল লাল কড়া কড়া করে। আর ওই তেলটার মধ্যেই ফোড়নের জন্য আমি দিয়ে দিলাম মেথি, একটু শুকনো লঙ্কা, গোটা জিরে, আর দেব সামান্য একটু হিং। এগুলো একটু চটচট করে ফুটে উঠলে তারপর যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম ব্যাটারটাকে ঢেলে দেবো। এই কারিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তবে এই যে পেঁয়াজ কেটে পকোড়া বানাও, তারপরে কারির জন্য বেসন দই এগুলো গোলাও, এগুলো করতে যেটুকুনি সময় লাগে, তারপর কিন্তু ওই কারিটা হতে মোটামুটি আধা ঘন্টা সময় লাগবে। ব্যাস, বিশেষ কিছু ঝামেলা নেই, শুধু এই প্রসেসগুলো একটুখানি করতেই যা ঝামেলা। ওদিকে কারিটা তো বসিয়ে দিলাম, আর তার সাথে সাথে ভাবছি এই দিকটাতে রাইসের প্রিপারেশনটাও সেরে ফেলি। আগে জিরা রাইস বানালে না ভাতটাকে আমি বানিয়ে ফেলতাম, তার উপর জিরে ফোড়ন দিয়ে ভাতটাকে হালকা করে ভেজে নিতাম। কিন্তু আজকে ভাবছি একটু আলাদা রকমভাবে বানাবো। কড়াইতে দিয়েছি সামান্য একটু সাদা তেল, তার মধ্যে ঘি দিয়ে দিয়েছি, আর ফোড়নে দিলাম বেশ খানিকটা কিন্তু জিরা। তার মধ্যে ভিজিয়ে রাখা এই বাসমতি চালটাকে দিয়ে দিয়েছি। এটাকে কিন্তু একদম ঝরঝরা হওয়া পর্যন্ত বেশ ভালো মতো ভেজে নেব। যেমনভাবে বাসন্তী পোলাও বানায়, চালটাকে ঠিক ঝরঝরা করে ভেজে নেয়, ঠিক আজকেও সেই রকমভাবেই আমি জিরা রাইসটাকে করলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। ব্যাস, যা যা দেওয়ার ছিল দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো সামান্য একটু নুন। এবার এটাকে বেশ ভালো মতো করে ফুটতে দেবো। ভাতটা হতে কিন্তু মোটামুটি 10 মিনিট মতো সময় নেবে। ব্যাস, তাহলেই আমার জিরা রাইস রেডি হয়ে যাবে। এই কারি পাকোড়া কিন্তু পাঞ্জাবের ভীষণ ফেমাস একটি খাবার। এখন যেহেতু আমরা বাঙালিরা সমস্ত ধরনেরই খাবার খেয়ে থাকি, আর এই সমস্ত খাবারগুলো কি বলুন তো, করতেও বিশেষ একটা ঝামেলা নেই, আর খেতেও কিন্তু ভালো লাগে। তাই আর কি কোনো দিন একগাদা রান্না করতে যখন ইচ্ছে করে না, তখন এই সমস্ত শর্টকাট রান্নাগুলোকে করে নিই, আর গরম গরম খেতে কিন্তু বেশ ভালোই লাগে। চলুন ভাতের ঢাকনাটা একবার খুলে দেখি কতদূর কি হয়েছে। ঘরে কয়েকটা মটরশুঁটি ছিল, ওই জন্য চালটা সেদ্ধ হওয়ার সময় তার মধ্যে দুটো মটরশুঁটি ফেলে দিয়েছিলাম, আর দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছে। দেখুন ভাতটা কিন্তু একদম ঝরঝরা হয়েই গেছে। আর এই সময় কিন্তু একটু ঢাকনাটা খুলে ভাতের নিচটা একটু ওপর দিকে করে দিলাম, আর দেখতে আরও একটু সুন্দর করে তোলার জন্য ওপর থেকে ছড়িয়ে দিলাম খানিকটা ধনেপাতা। চলুন এবার একটুখানি ঢেকে রেখে দিই, আর কারিটার মধ্যে পকোড়াগুলো ফেলে তার ওপরে আরেকটা কিন্তু ফোড়ন দেবো, তাহলে দেখতে কারিটা আরও বেশি ভালো লাগবে। চলুন ভাতটা ওদিকে রেডি হয়ে গেল, আর গরম গরম ওর বাবার জন্য সার্ভ করে খেতে দিয়ে দিই। মানুষটাকে খাবারটা দিলে তাহলে আমার মোটামুটি আজকের মতো নিশ্চিন্ত হওয়া যাবে। চলুন ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।